ধরুন সারাদিনের কাজকর্ম সেরে ক্লান্তিতে অবসন্ন হয়ে আপনি এই বাড়ি ফিরেছেন। খাওয়ার বাট শেষ করে আপনি বিছানায় শুয়ে শুয়ে ভাবছেন কালকে কি করবেন, কার সাথে দেখা করবেন, কোথায় কোথায় যাবেন ইত্যাদি। এখন আপনার মনে হতেই পারে যে আগামীকালের সব পরিকল্পনা যেহেতু আগে থেকে করা আছে, তাই আগামীকালের সব ঘটনা আপনার জন্য নিশ্চিত বা সার্টেইন হবে। কিন্তু বাস্তবে ভেবে দেখলে বুঝতে পারবেন এটা প্রায়শই হয় না। আপনি ঘুম থেকে 5টার সময় উঠবেন বলে অ্যালার্ম সেট করেছেন, কিন্তু আপনি উঠলেন 7টায়, অর্থাৎ আপনার পরিকল্পনা মতন কাজ হলো না। আবার যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটি এখন দেখছে, হয়তো তাদের কালকে সকালবেলা পড়া আছে, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পর দেখা গেল যে কালকে সকালবেলা স্যার অথবা ম্যাডাম পড়াবেন না, অর্থাৎ সমস্ত প্রস্তুতিরই কোনো ফল হলো না। কালকের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল এবং আগামীকাল অনিশ্চিত হয়ে গেল। এটাই হচ্ছে অনিশ্চয়তা বা আনসার্টেনিটি। হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ আনসার্টেনিটি। আজ থেকে প্রায় 100 বছর আগের সময় ছিল বিজ্ঞানের পুনর্জন্মের। 17শো শতাব্দীতে নিউটন দ্বারা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধনের পর বিজ্ঞানের বিকাশের সময় আসে বিংশ শতাব্দীর শুরুতে। 1900 থেকে 1930 এই 3 দশকে জন্মলাভ করে আধুনিক বিজ্ঞানের 2 ধারকস্তম্ভ, আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্স। এর মধ্যে কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখোনি ভিডিওটি অবশ্যই দেখে নিও। আর আপেক্ষিকতা সম্পর্কে পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। এই সময় একদল বিজ্ঞানী ছিলেন যারা ভগবানের বিশ্বাসী ছিলেন না। তারা মনে করতেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুকেই একটি সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। এই দলের মধ্যে ছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক, নিলস বোর, লুই ডি ব্রগলি প্রমুখেরা। ধরুন আপনি একটি মশাকে উঠতে দেখেছেন। এখন আমরা যদি ওই মশার গতির একটা ইকুয়েশন বা সমীকরণ তৈরি করতে পারি, তাহলে 5 সেকেন্ড পরে ওই মশার অবস্থান, বেগ, গতিশক্তি ইত্যাদি সবকিছু আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ মশাটির ক্ষেত্রে সবকিছুই নিশ্চিতভাবে অর্থাৎ সার্টেনিটির সাথে বলা চলে। কিন্তু বাস্তবে দেখা যায় যে এটা সবসময় হয় না। ভিডিওর শুরুতে থাকা উদাহরণটিও তাই ইঙ্গিত দেয়। মশার পরীক্ষাটির ক্ষেত্রেও অনিশ্চয়তা দেখা যায়। মশাটিকে পর্যবেক্ষণ করার পর সে কি আদৌ বেঁচে থাকবে না মরে যাবে তার কোনো গ্যারান্টি নেই। আবার মরলেও সে মর্টিনে মরবে না অল আউটে না ইলেকট্রিক ব্যাটে নাকি আপনার হাতে, এর কোনো নিশ্চিত যুক্তি আমরা দিতে পারছি না। এখানেই আনসার্টেনিটি চলে আসছে। এই তত্ত্বে বিশ্বাসী বিজ্ঞানীরা ভগবান মানতেন, তাই প্রকৃতির প্রতিটা ঘটনাই ছিল তাদের জন্য অনিশ্চিত। বিজ্ঞানী হাইজেনবার্গ 1927 সালে প্রথম আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা তত্ত্ব প্রকাশ করেন। বিজ্ঞানী আইনস্টাইন 1929 এর সলভে কনফারেন্সে অনিশ্চয়তা নীতি সম্পর্কে বলতে গিয়ে সরাসরি বলে দেন, গড ডাজ নট প্লে ডাইস, অর্থাৎ ভগবান নিশ্চয়ই পাশা খেলেন না। Albert Einstein, whose famous response to Born and the statistical interpretation of the wave function was, God does not play dice. হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ হচ্ছে এরকম: ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ ইকুয়াল অর গ্রেটার দ্যান এইচ বাই 4 পাই। এখানে ডেল্টা হলো অনিশ্চয়তার সূচক, ডেল্টা এক্স হলো অবস্থানের অনিশ্চয়তা এবং ডেল্টা পি হলো ভরবেগের অনিশ্চয়তা। এই দুটির গুণফলের মান সমান অথবা বড় হয় প্লাঙ্কের ধ্রুবক বাই 4 পাই এই টোটাল কনস্ট্যান্টের থেকে। এর অর্থ হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা ও ভরবেগের অনিশ্চয়তার গুণফলের একটি নির্দিষ্ট নিম্নমান আছে, অর্থাৎ আমরা চাইলেও অনিশ্চয়তাকে কখনোই আমাদের হিসাব থেকে এড়াতে পারবো না। এখন কিছু উদাহরণের সাহায্যে বিষয়টিকে দেখা যাক। দ্য সোশ্যাল মিডিয়া এক্সাম্পল। ধরুন আপনাদের কোনো বিশেষ একটা কাজ করতে হবে, হতে পারে আপনার কাল পরীক্ষা আছে, তার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা অফিসে কোনো প্রজেক্ট অথবা প্রেজেন্টেশন দিতে হবে, কিংবা আপনার কোনো নির্দিষ্ট একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এবং আপনার কাছে আপনার নিজস্ব ফোনটিও আছে। ফোনের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপও রয়েছে। এখন আপনি হয় আপনার গুরুত্বপূর্ণ কাজটি করবেন অথবা একটু ব্রেক নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসকে চুজ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। দুটো জিনিসকে আপনি একসাথে কখনোই করতে পারবেন না। এটাই হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপালের মূল নীতির একটি অংশ। অর্থাৎ যখন আপনার কাছে একাধিক অপশন থাকবে একই সময় করার জন্য, আপনি একই সময় একটার বেশি কাজ করতে পারবেন না। সবকিছুকে কখনোই আপনি একসাথে করতে পারবেন না। একটি জিনিস করতে হলে অপর জিনিসগুলিকে ত্যাগ করতেই হবে। এটাই হচ্ছে প্রিন্সিপালের মূল নীতির একটা অংশ। চলুন এখন কিছু রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে অনিশ্চয়তার তত্ত্ব সম্পর্কে বুঝে নেওয়া যাক।
আপনারা এখন স্ক্রিনে একটি ফ্যানকে ঘুরতে দেখতে পাচ্ছেন। ফ্যানটির একটি নির্দিষ্ট গতি আছে যা আমরা সহজেই এসি লাইন থেকে তড়িৎ প্রবাহ মাত্রা এবং অন্যান্য ফ্যাক্টর দিয়ে পরিমাপ করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে ফ্যানটির বেগ পরিমাপে কোনো ত্রুটি থাকে না। তার মানে ফ্যানের ক্ষেত্রে ডেল্টা পি বা ভরবেগের অনিশ্চয়তার মান শূন্য হয়, যেহেতু কোনো রকম অনিশ্চয়তা তৈরিই হয় না। কিন্তু অনিশ্চয়তার সমীকরণ থেকে ডেল্টা পি ইকুয়ালস টু 0 বসালে ডেল্টা এক্স বা অবস্থানের অনিশ্চয়তা অনির্ণেয় হয়ে যায়। হ্যাঁ, এটা অনির্ণেয়, অসীম নয়। তার মানে আমরা ফ্যানের অবস্থান সঠিকভাবে বলতে পারবো। এখানেই অনিশ্চয়তা তৈরি হয় এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চলন্ত ফ্যানের ব্লেডগুলির অবস্থান আমরা সঠিকভাবে বলতে পারি না, অর্থাৎ সেগুলি কোন সময় কোথায় রয়েছে। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ডেল্টা এক্স আর ডেল্টা পি এর মধ্যে যদি আমি যে কোনো একটাকে নিখুঁতভাবে পরিমাপ করতে চাই, অর্থাৎ এই উদাহরণটির ক্ষেত্রে যখন আমরা ফ্যানের ভরবেগকে নিখুঁতভাবে পরিমাপ করতে চেষ্টা করলাম, ঠিক সেই সময় ফ্যানটির অবস্থান আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল। এই হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। দ্বিতীয় এক্সাম্পল, দ্য বল এক্সাম্পল। এবার একটি বলকে আপনারা নিশ্চয়ই আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাচ্চাটি বলটিকে ছুড়লো এবং বলটি যখন মাঝ আকাশে রয়েছে তখনই একটা ছবি তোলা হলো। তাহলে এই ছবি থেকে খুব সহজেই বলটি কত উচ্চতায়, কতটা ডিগ্রি কোণে আছে সব বলে দেওয়া যাবে নিশ্চয়ই। অর্থাৎ এই ক্ষেত্রে ডেল্টা এক্স বা অবস্থানের অনিশ্চয়তা সমান 0 হয় এবং ডেল্টা এক্স সমান 0 এই মানটি অনিশ্চয়তার সমীকরণে বসালে ডেল্টা পি বা ভরবেগের অনিশ্চয়তার মান অনির্ণেয় হয়ে যায় এবং বাস্তবেই কোনো চলন্ত বস্তুর একটি স্থির ছবি থেকে সেই বস্তুর ভরবেগ নির্ণয় করা অসম্ভব হয়। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা যখন কোনো চলন্ত বস্তুর অবস্থানকে নিখুঁতভাবে পরিমাপ করতে চাইছি, তখন সেই বস্তুর বেগ বা ভরবেগ আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এটাই আমাদের হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের বক্তব্য। আগের দুটি উদাহরণেই অর্থাৎ ফ্যানের এবং চলন্ত বলের দুটি উদাহরণের ক্ষেত্রেই গতিশীল বস্তুর ক্ষেত্রে অ্যানালাইসিস বা মূল্যায়ন করা হয়েছে। এখন কথা হচ্ছে, আনসার্টেনিটি প্রিন্সিপাল কি শুধু গতিশীল বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য? স্থির বস্তুর ক্ষেত্রে কি এটা প্রয়োগ করা যায় না? উত্তরটা দেওয়ার আগে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। দ্য কিউব এক্সাম্পল। স্ক্রিনে আমার রুবিক্স কিউবটি নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমার এই রুবিক্স কিউবটি টেবিলে স্থিরভাবে বসানো আছে, অর্থাৎ এটির অবস্থান নির্ণয়ের কোনো ত্রুটি থাকছে না। অতএব উড়ন্ত বলের উদাহরণটির মতো এখানেও ডেল্টা এক্স বা অবস্থানের অনিশ্চয়তা সমান 0 বসালে ডেল্টা পি বা ভরবেগের অনিশ্চয়তার মান অসীম হয়ে যাচ্ছে এবং ভরবেগ নির্ণয় সম্ভব হচ্ছে না। কিন্তু কিউবটি তো স্থির অবস্থায় রয়েছে, তাহলে এটার বেগ 0। বেগ 0 হলে ভরবেগও 0 হয়। তাহলে একটু আগে দেখলাম এই বস্তুটির ভরবেগ আমরা নির্ণয় করতে পারবো না, অথচ আমরা এখনই এর ভরবেগ নির্ণয় করলাম। যদিও এর ভ্যালু 0, তবু আমরা নির্ণয় তো করতে পেরেছি। তাহলে ব্যাপারটা কি হলো? একটু প্যারাডক্সিয়াল ব্যাপার হয়ে গেল না? তাহলে কোনটা ঠিক? এই প্রশ্ন আমি আপনাদের জন্যই ছেড়ে দিলাম। আপনারাই এর উত্তর দিন কমেন্টে। যার উত্তর ঠিক হবে তাদের নাম আমি পরের ভিডিওতে অবশ্যই উল্লেখ করব। রিলেশন বিটুইন হাইজেনবার্গ অ্যান্ড শ্রোডিঞ্জার। 1926 সালে অর্থাৎ হাইজেনবার্গের রিসার্চ প্রকাশিত হওয়ার ঠিক 1 বছর আগে অস্ট্রিয়ান বিজ্ঞানী এরউইন শ্রোডিঞ্জার তার রিসার্চ পেপার পেশ করেন, যেখানে তিনি ডি ব্রগলি প্রকল্পিত পাইলট তরঙ্গের সমীকরণ নির্ণয় করেন। এটাকে বলা হয় শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। বাইরে থেকে দেখলে হাইজেনবার্গ ও শ্রোডিঞ্জারের গবেষণা ও বিষয়বস্তু ভিন্ন মনে হলেও আদতে তারা একই জিনিসের দুটি ভিন্ন রূপ। দুজনেই সম্পূর্ণ ভিন্ন ফিজিক্যাল অ্যাজাম্পশন থেকে ভিন্ন গাণিতিক পদ্ধতি ব্যবহার করে একই জিনিসের দুটি রূপে এসে পৌঁছান, অর্থাৎ যেন একটা কয়েনেরই দুটো পৃষ্ঠ। শ্রোডিঞ্জার তার তত্ত্ব প্রকাশিত করেছিলেন ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের রূপে এবং হাইজেনবার্গ তার থিওরিতে ব্যবহার করেছিলেন কমপ্লেক্স নাম্বার ম্যাট্রিক্স বা জটিল রাশির ম্যাট্রিক্স তত্ত্ব। ম্যাথামেটিক্স অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। অনিশ্চয়তা নীতির সমীকরণ প্রতিষ্ঠা এই ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই ব্যাখ্যা করা যাবে যদি সাপোর্ট পাওয়া যায়। তবে আগের যে রূপ দেখেছিলেন অনিশ্চয়তা নীতির, সেটা ছাড়াও আরো অনিশ্চয়তা আছে। এটিকে বলা হয় অবস্থান ভরবেগ অনিশ্চয়তা, যেটা সম্পর্কে আপনারা জানেন। এখন ডেল্টা পি ইকুয়ালস টু এম ডেল্টা ভি বসালে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজ ইকুয়াল অর গ্রেটার দেন h/4πm হয়। এটাকে বলা হয় অবস্থান বেগ অনিশ্চয়তা। ঠিক এমন ভাবেই আছে ডেল্টা ই ডট ডেল্টা টি ইজ ইকুয়াল অর গ্রেটার দেন h/4π। এটাকে বলা হয় শক্তি সময় অনিশ্চয়তা। এরকম ভাবে আরেকটা অনিশ্চয়তা আছে, এটাকে বলা হয় কৌণিক সরণ ও কৌণিক বেগ অনিশ্চয়তা ইত্যাদি। আরো অনেক রকম অনিশ্চয়তা নীতি রয়েছে। হাইজেনবার্গস লেগাসি।
তাত্ত্বিক পদার্থবিদ্যায় তার অবদানের জন্য এবং কোয়ান্টাম পদার্থবিদ্যার বিকাশ সাধনের জন্য 1932 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে এক বৈজ্ঞানিক ও কোয়ান্টাম মেকানিক্সের পথিকৃৎ হিসেবে পরিচিত হলেও ইতিহাস সাক্ষী আছে মানব সভ্যতার প্রতি তার অবদানের জন্য। তার কিছু বুদ্ধিদীপ্ত কর্মের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পরাজিত হয়। জার্মানি পরমাণু বোমা বানাতে সক্ষম হলেও তিনি সেই বোমা বানাতে দেননি। এই বিষয় নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব, এই ভিডিওতে নয়। আর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে যদি সবকিছুই অনিশ্চিত থাকে তাহলে কি করে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করি? অবস্থান গতিবেগ একসাথে পরিমাপ করি বা কি করে? দেখে নেওয়া যাক ব্যাপারটা কি হয় আসলে। কোনো পি ভরবেগ ও ল্যামডা কণা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট গতিশীল বস্তুর ক্ষেত্রে ডি ব্রগলি সমীকরণ থেকে পাই ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি। অতএব পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এর থেকে লেখা যায় ডেল্টা পি ইকুয়ালস টু এইচ বাই ডেল্টা ল্যামডা, যেহেতু এইচ একটা কনস্ট্যান্ট। এখন ডেল্টা পি এর মান মূল অনিশ্চয়তার সমীকরণে বসিয়ে পাই ডেল্টা এক্স বাই ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এখানে গ্রেটার দেন সাইনকে উপেক্ষা করা হয়েছে কারণ আমাদের বড় ভ্যালু দরকার নেই, একটা সেম ভ্যালু দেখে নর্মাল ক্যালকুলেশন করা দরকার। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেল্টা ল্যামডার মান যত বড় হবে তত অবস্থানের অনিশ্চয়তা বেড়ে যাবে এবং তরঙ্গ দৈর্ঘ্যের অনিশ্চয়তা কমে গেলে অবস্থানের অনিশ্চয়তাও কমে যাবে। ম্যাটার ওয়েভের ক্ষেত্রে ভর বস্তু যত বেশি হয় কণা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ততই কমে যায়। আমার, আপনার বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুর ভর এত বেশি হওয়ায় তার তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, ফলে সেখানে তরঙ্গ দৈর্ঘ্যের অনিশ্চয়তাও ক্ষুদ্র হয় এবং এর ফলে অবস্থানে অনিশ্চয়তা আর থাকে না বললেই চলে। তাই আমাদের আশেপাশের বস্তুর কোনো অনিশ্চয়তা দেখা যায় না। কিন্তু অবপারমাণবিক বা সাবঅ্যাটমিক কণাগুলির যেমন ইলেকট্রন, কোয়ার্কস, নিউট্রিনো ইত্যাদির ভর খুব কম হয়, ফলে কণা তরঙ্গের অনিশ্চয়তা বৃদ্ধি পায় এবং অবস্থানের অনিশ্চয়তাও বৃদ্ধি পায়। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে একমাত্র সাবঅ্যাটমিক লেভেলের ক্ষেত্রেই এই অনিশ্চয়তা তত্ত্ব কার্যকর হয়, দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই। আমার ঠিক আগের কথাটি থেকে মনে হতে পারে যে এই অনিশ্চয়তা শুধুমাত্র সাবঅ্যাটমিক পার্টিকেলের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এখনও তার ডেভেলপমেন্ট ফেজেই রয়েছে, এখন এটা পুরোপুরি ডেভেলপড হয়নি এবং আমিও এখনও পুরো ঘটনাটা বলিনি। এই আনসার্টেনিটি প্রিন্সিপাল বা এরপর যে ভিডিওগুলো আসবে যেসব বিষয়ের উপর, সেগুলো সব কোয়ান্টাম মেকানিক্সের আর্লি এজে থাকা বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ শ্রোডিঞ্জার ইকুয়েশন, আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডি ব্রগলিস হাইপোথিসিস, বর্ন এক্সপোনেনশিয়াল ইত্যাদি সবগুলোই কোয়ান্টাম মেকানিক্সের আর্লি এজকে কেন্দ্র করেই তৈরি। কিন্তু ধীরে ধীরে যখন কোয়ান্টাম মেকানিক্সের আরও বেশি উন্নতি সাধন হয় তখন আস্তে আস্তে কোয়ান্টাম থিওরির বদলে চলে আসে কোয়ান্টাম ফিল্ড থিওরি, যেখানে কণা বা তরঙ্গ কোনো কিছুরই আর কোনো গুরুত্ব থাকে না। সেই সব সম্পর্কে পরে আলোচনা করা যায়, কিন্তু মূল কথাটি হচ্ছে আমাদের এই মহাবিশ্বের ধর্মই হচ্ছে আনসার্টেনিটি বা অনিশ্চয়তা। পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রনের অবস্থান ঠিক কোথায় তা জানার জন্য ইলেকট্রনকে ফোটন দ্বারা আঘাত করা হয়। সেই আঘাতে ইলেকট্রনের অবস্থান সূচিত হলেও ভরবেগ পরিবর্তিত হয়ে যায়। আবার ইলেকট্রনের গতিবেগ পরিমাপ করলে অবস্থান পাওয়া যায় না। এর ফলে নির্দিষ্ট গতিতে গতিশীল ইলেকট্রনের তরঙ্গ মেঘের মধ্যে দিয়ে একাধিক নির্দিষ্ট অবস্থান খুঁজে পাওয়া যায়, অনিশ্চয়তা তৈরি হয়ে যায় এবং এই অনিশ্চয়তাকে দূর করতে এবং ইলেকট্রনের একটা অবস্থান খুঁজে পেতে দরকার লাগে প্রবাবিলিটি বা সম্ভাবনার, যা পরবর্তী ভিডিওর আলোচ্য বিষয়। অতএব নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।